আচ্ছা, বিজ্ঞানের সঙ্গে অবিজ্ঞান, এই যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো যদি বিজ্ঞানের ইতিহাসটা দেখা যায়, তাহলে বিজ্ঞানের ইতিহাসটা কিন্তু মূলত অবিজ্ঞানকে অবিজ্ঞানের সঙ্গে তার যে লড়াই, সেটা করতে করতে কিন্তু বিজ্ঞান এগিয়েছে। আবার বিপরীত দিক থেকে গত 500 বছরের ইতিহাস যদি দেখা যায়, সেখানে বিজ্ঞান যেরকম এগিয়েছে, কিন্তু অবিজ্ঞানও কিন্তু একদম জায়গাটা ছেড়ে দেয়নি। তো এই যে বিজ্ঞান এগোনোর পাশে পাশে অবিজ্ঞানও থেকে যাচ্ছে, এটার সঙ্গে আমাদের চিন্তা ভাবনা, ব্যক্তি মানুষ, সমাজ মানুষ, এর নিশ্চয়ই একটা যোগাযোগ কোথাও আছে, বা আদৌ আছে কি? অবিজ্ঞানের আহ, থেকে অবিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের এই যে দ্বন্দ্বটা, এটা তো একটা দ্বন্দ্বের জায়গা। এটা তো মানে কেউ কাউকে ছেড়ে দেয়নি জায়গাটা। বিজ্ঞান সেই জায়গাটা তাকে দখল করতে হয়েছে, তাকে অধিকার করতে হয়েছে। তা এই দ্বন্দ্বটা আগেও ছিল, এখনো আছে। দ্বন্দ্বটা ফুরিয়ে যায়নি। তা একটা জায়গা, অন্য দিক থেকে যদি ভাবি, মানে এই দ্বন্দ্বটা, মানে বিজ্ঞানের এই যুদ্ধটা শুরু হয়েছে মানুষের অনুসন্ধিৎসা থেকে, জানার কৌতূহল থেকে, বিজ্ঞানের কাছ থেকে সে সেই তার এগুলো জানতে পেরেছে। এবং যেই জায়গাটা জানতে পেরেছে সেই জায়গাটা কিন্তু অবিজ্ঞানকে ছেড়ে দাঁড়াতে হয়েছে। ঝড়, বজ্রপাত, এইগুলো যেমন একটা সময় মানুষ বিশ্বাস করত যে এটার পেছনে কোনো বিজ্ঞান নেই, এটার জন্য কোনো দেবতাকে তুষ্ট করা, এই বিষয়গুলো ছিল। কিন্তু যখন মানুষ জানতে পেরেছে, এমনকি মানুষ এখন বলে দিচ্ছে যে কাল এতটার সময় এত বেগে ঝড় এই দিক থেকে এই দিকে আসবে, এবং সেটা বেশিরভাগ সময় মিলে যাচ্ছে। না মিললেও বিজ্ঞান বলে দিচ্ছে কেন মেলেনি, তার ব্যাখ্যাও দিচ্ছে। তা ফলত এই জায়গাগুলোতে মানুষ বিজ্ঞানের কথাকেই শেষ বলে জেনেছে, এই জায়গাটা অবিজ্ঞানকে সরে দাঁড়াতে হয়েছে। এখন মানুষের বিজ্ঞানের কাছে একটা চাহিদা আছে যে তার জানার জায়গাটা, সে জানার মানে উত্তরগুলো বিজ্ঞানের কাছ থেকে পাবে। কিন্তু এইখানে একটা মানে খানিকটা মনস্তাত্ত্বিক বা দার্শনিক প্রশ্ন এসে যায় যে মানুষ কি সব জানতে চায়, বা মানে সবটা জানলে মানুষের পক্ষে সেটা কি সহ্য করা সম্ভব হবে? এই জায়গাটা কিন্তু ভাববার বিষয় আছে। যেমন ধরা যাক, একটা উদাহরণ হিসেবে আমরা আমাদের আয়ু জানবার জন্য অনেকেই জ্যোতিষীর কাছে যান। এখন যে যান, সে কিন্তু জানেন এটা পুরোপুরি বিজ্ঞান নয়। খানিকটা সংশয়, খানিকটা অবিশ্বাস, বিশ্বাস মিলিয়ে একটা নিয়ে যায়। খুব এটাকে একদম অঙ্কের মতো বিজ্ঞান মেনে কিন্তু মানুষ যায় না। এবং সেইখানে যাওয়ার পেছনে উদ্দেশ্য তার থাকে যে ওই ফাড়া ঠাড়া থাকলে সেগুলো যাতে তাবিজ গ্রহ মাদুলি দিয়ে সেটাকে যদি ওভারকাম করা যায়, তার মানে বেঁচে থাকার, আরো বেশি দিন পৃথিবীতে থাকার এই ইচ্ছাটা বা এই তাগিদটা থেকেই যাচ্ছে। কিন্তু যদি বিজ্ঞানী উত্তরটা দিতে পারত, একটা শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে যদি কোনোভাবে অঙ্কের মতো হিসেবে বলে দেওয়া যেত যে এ 56 বছর এত বয়স এতদিন বাঁচবে, তাহলে কি আমরা সেটা জানতে চাইতাম? বা এইভাবে যদি ভাবি, যেমন এই জিন ম্যাপিং চলে আসছে, আর কিছুদিন বাদে অন্তত পৃথিবীর সব মানুষের জন্য না হলেও ধনী মানুষেরা জানতে পেরে যাবে যে তাদের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করলে তার কি বড় অসুখ হতে পারে, তার কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং সেটাকে কিভাবে মডিফাই করা যায় সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, সেইটাও বিজ্ঞানের করায়ত্ত হবে। তা এইটা যদি হয়, শিশুর এই যে সব বিষয়টা যদি জেনে যাওয়া যায়, সেটা আমাদের কাছে কিরকম লাগবে? একটা সময় আসবে যখন বিজ্ঞান বলে দেবে যে এই মানুষটার এই এই অসুখ হতে পারে, কিন্তু সেটা ওভারকাম করার ক্ষমতা, আর্থিক সামর্থ্য সেটা সব মানুষের কাছে আসবে না। এবার সেই মানুষটার কি জানতে চাইবে তখন, যেটার ওভারকাম করার তার ক্ষমতা নেই? কিন্তু ঠিক জ্যোতিষীর মতো নয়, একদম নির্ভুলভাবে যখন সে জানতে পেরে যাবে যে আমার বাচ্চাটা ঠিক এত বছর বাঁচবে, ওই বয়সে গিয়ে তার এই গলায় ক্যান্সার হবে, এই বয়সে মারা যাবে, এটা জানতে তার কেমন লাগবে? এই জায়গাটা থেকে
আমার মনে হয় মানুষের বিজ্ঞানের বাইরে একটা কোথাও দাঁড়াবার একটা ঝোঁক মানুষের আছে, এবং এটা একদম নির্মূল হবে না, এটা থাকবে। মানে বিজ্ঞানের আরেকভাবে বলা যায় যে এটা বিজ্ঞানের মধ্যেও তো চান্স ফ্যাক্টর আছে। মানে টোটাল এই মানে ব্রহ্মাণ্ড বা সমস্ত কিছুর মধ্যেই তো সব প্রত্যেকটা ঘটনার পেছনে চান্স ফ্যাক্টর রয়েছে। এখন এই চান্স ফ্যাক্টরটাকে কিন্তু যেভাবে অঙ্ক যেভাবে বলে সেভাবে তো সাধারণ মানুষ বুঝতে চায় না বা জানতে চায় না। তারা যখন কোনো একটা মেলে, তার পেছনে একটা ব্যাখ্যা, তার মন গড়া একটা ব্যাখ্যা দাঁড় করায়। যখন মেলে না, তখন আবার আরেক রকম ব্যাখ্যা দাঁড় করায়। তা এই জায়গা থেকে এই চান্স ফ্যাক্টর যতদিন থাকবে, বা এটা থাকবে, এটা যতদিনের প্রশ্ন নয়, বিজ্ঞানের এই চান্স ফ্যাক্টরটাকে অবলম্বন করেই কিন্তু অবিজ্ঞান বিজ্ঞানের পাশাপাশি এখনো রয়েছে। এবং মানুষ এই এই জায়গাটায় অবিজ্ঞানের উপর ভরসা করে। কারণ যেইখানে বিজ্ঞান বলে দেয়, আমি খুব মানে চিকিৎসা বিজ্ঞানের উদাহরণ দিলে খুব ভালো বোঝা যাবে। যখন আমরা কোনো একটা কিছুতে বলি যে এই অপারেশনটার সাকসেস রেট 50-50 কি 70-30, তখন সেই মানুষটার পরিবারের লোকজন যে অবিজ্ঞানের দিকে ঝুঁকে যায়, তারা সেই যে অঙ্কের যে সম্ভাবনা, সেই অঙ্কের সম্ভাবনাটাকে পার করে তারা বিশ্বাস করতে চায় যে ওই 70% ভালো হওয়ার সম্ভাবনা যেটা আছে সেইটাই যেন আমার রোগীর ক্ষেত্রে ঘটে। এই জায়গাটা মনের জোর যে বাড়ানোর চেষ্টা, সেইটার জন্য তখন সে অবিজ্ঞানের দিকে ঝুঁকে পড়ে। কারণ বিজ্ঞান তাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে সে ভালো হবে, অপারেশন টেবিল থেকে সুস্থ হয়ে বাঁচবে। এইরকম পরিস্থিতিগুলো থাকবেই, আগামী দিনেও থাকবে। এবং সেই জন্য আমার মনে হয় একদম অবিজ্ঞান বা এই বিষয়টা যে মানুষের মন থেকে একদম সরে যাবে, দূর করা সম্ভব হবে, তা বোধহয় না। হ্যাঁ, এখানে আরেকটা কথা আমার যেটা মনে হচ্ছে, এই যে জানতে চাওয়া বা জানার কৌতূহল, একদিক দিয়ে কিন্তু এটাও কিন্তু ঠিক যে জানতে চাওয়ার কৌতূহল থেকে, জানার অনুসন্ধিৎসা থেকে যেমন বিজ্ঞান এগিয়েছে, অন্যদিকে অবিজ্ঞান এর ব্যাপারটা যেটাকে আমরা ভাবছি, সেখানেও কিন্তু মানুষ জানতে চেয়েছে। হ্যাঁ, দুটো জানার হয়তো রকমটা আলাদা, কিন্তু জানতে চাওয়ার জায়গাটা থাকছেই। তো এখন সেক্ষেত্রে এখানে একটা জিনিস হচ্ছে যে বিজ্ঞান যারা চর্চা করছেন তাদের জানার বা জানতে চাওয়ার যে ধরন, আর যারা বিজ্ঞান চর্চার বাইরে আছেন খুব সাধারণ মানুষ, তাদের জানতে চাওয়ার ধরন। তো এখানে এই মানে এই যে, এবং যদি তাদেরকে আমরা খুব ব্যক্তি মানুষ হিসেবে ভাবি, তাহলে তার যেমন একটা মৌলিক জিজ্ঞাসা কিছু থাকবে, মানে সাধারণভাবে তার প্রতিবেশ, পরিবেশ, চারপাশ সম্বন্ধে একটা জিজ্ঞাসা, আবার তার নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা যে বিষয়গুলো, তার বেঁচে থাকা, তার পরিবার, তার ব্যক্তি জীবন, সেখানেও একটা জিজ্ঞাসা। তো এই দুটো জিজ্ঞাসা যে জড়িয়ে একসঙ্গে আছে, এখান থেকেও কি কিছুটা অবিজ্ঞানের থেকে যাওয়া, অবিজ্ঞানের যে থেকে যাওয়া বা এখনো পর্যন্ত যে ব্যাপারটা আছে, এটাকে আমি যে জানার জায়গাটাকে, নিশ্চিত জানার যে জায়গাটার বিপরীতে যে জায়গাটা, সেটাকে আমি এখান দিয়ে ধরতে চাইছি। হ্যাঁ, এটা তো আমার মানে অন্তত এখনো পর্যন্ত চারদিকে মানে আমাদের প্রযুক্তির যেরকম উন্নতি হচ্ছে, এত একটা ছোট্ট যন্ত্রের সামনে আমরা বসে কথা বলছি, তেমনি একই সঙ্গে কিন্তু অবিজ্ঞানের জায়গাটা কিন্তু যে খুব পিছিয়ে পড়েছে বা সেই জায়গাটাকে আমরা খুব একদম দূরে সরিয়ে দিতে পেরেছি আমাদের সমাজ থেকে, তা কিন্তু নয়। মানে এটা খুব আশ্চর্য লাগে, কাগজের পাতায়, একই পাতায় জোডিয়াক রিংয়ের একটা বিরাট বড় বিজ্ঞাপন, তারই পাশাপাশি হয়তো একটা ল্যাপটপের বিজ্ঞাপন কি আইপ্যাডের বিজ্ঞাপন। তা হয়তো একই মানুষের দুটো প্রয়োজন হয়ে যাচ্ছে। তাই এই জায়গাটা, এই যে বিজ্ঞানের জানার যে রকমটা আর সাধারণ মানুষের, এটা তো কোনোদিনই মেলার নয়, এটা কখনোই মিলবে না। একজন সাধারণ মানুষকে তার যে জীবনযাত্রা আর বিজ্ঞান তার একটা বিষয় হিসেবে তার যে জানাটা, এটা তো মেলানো সম্ভব নয়। এমনকি আমরা যদি একজন বিজ্ঞানীর জীবনের দিকেও তাকাই, তার
ব্যক্তিগত জীবনেও তখন যখন সে আবেগগুলো চলে আসে, তখন হয়তো সে সবসময় সব ক্ষেত্রে হয়তো অতখানি বিজ্ঞান মনস্ক নাও থাকতে পারে, সেরকম তো উদাহরণ আমাদের আছে। তা এই জায়গা থেকে আমার মনে হয় মানুষের যতদিন এই সমাজের বা আমাদের বেঁচে থাকার যে এই প্রতিকূল যে ফ্যাক্টরগুলো, এইগুলো থাকবে, এবং যতদিন কেন এটা তো থাকবেই, ততদিন মানুষের মধ্যে এই ঝোঁকটা থেকে যাবে। এইবারে কথা হচ্ছে তাহলে কি এই যে আমরা আমরা এই বিশেষ সংখ্যাটাই বা কেন করছি, বা আমরা এগুলো নিয়ে কেন ভাবি, কেন আলোচনা করি? এখন একটা জায়গাতে মানুষ কিন্তু এই যে আমি ঝোঁকের কথা বলছি, এটা মানুষের একটা স্বাভাবিক ইনস্টিংক্টের জায়গা থেকে। ধরা যাক আমি 2 দিন আগে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে এসেছি। আমি এখানকার মানে সেরমভাবে আমি মানে শিক্ষা সংস্কৃতি কিছু নেই, আমি এসে একদম সব জানলাম যে টাকা একটা খুব দরকারি জিনিস, সেটা থাকলে এখানে এই পৃথিবীতে অনেক কিছু এনজয় করা যায়। এইবারে খুব স্বাভাবিকভাবেই আমি তারপর যেই দেখবো সুপার লোটো বা লটারির মতো এরকম একটা বিষয় আছে, তো সেটা কিনতে যাওয়াটা কি আমার ঝোঁকের মধ্যে আমার ইনস্টিংক্ট কাজ করবে না? এবার তাহলে আমরা কেন কিনি না, বা আমরা অনেক মানুষই কিনে না, অনেক মানুষই লটারি কেনে না, লটারি কে ঘৃণা করি আমরা। তো এই জায়গাটা তো আমরা অর্জন করেছি, আমাদের কালচারের মাধ্যমে আমরা অর্জন করেছি। তা যেটা বলতে চাইছি যে এই ঝোঁকটা মানুষের একটা স্বাভাবিক ঝোঁক, এটা থাকবে, কিন্তু তার পাশাপাশি মানুষ চেষ্টা করে যেরকম তার অন্যান্য জৈবিক ইনস্টিংক্টগুলোকে ওভারকাম করতে পেরেছে, সেই চেষ্টাটার মাধ্যমেই মানুষ ভবিষ্যতে আরও বিজ্ঞান মনস্ক হবে, সেই আশাটা কিন্তু পাশাপাশি থাকছে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই এই অবিজ্ঞান আর বিজ্ঞান মনস্কতার দ্বন্দ্ব আমার মনে হয় সবসময়ই চলে, এবং সেটা কখনো বিজ্ঞানের জয় হয়, কখনো অবিজ্ঞানের জয় হয়। বিশেষত মানে আমার মনে হয় যদি এইভাবে ভাবা যায় যে কে বিজ্ঞান মনস্ক আর কে অবিজ্ঞানে বিশ্বাস করে, এইরকমভাবে বোধ হয় একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাগ করা যাবে না মানুষকে। একটা বড় সংখ্যক মানুষ যারা একটা ওভারল্যাপিং জোনে থাকে, তারা হয়তো জীবনের বেশিরভাগ সময় বিজ্ঞান মনস্ক, একটা কোথাও আলো আঁধারির জোন, একটা কোথাও আলো আঁধারি আছে, মানে একই মানুষের ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তার দুই দিকে একটা দোলাচল রয়েছে। এবং এটা আমি সেই মানুষদের সমালোচনা করছি না, সেই মানুষদের সংখ্যা কিন্তু অনেক, যারা কোনো একটা বিশেষ পরিস্থিতিতে কিন্তু একটু কখনো ধর্মভীরু হয়ে পড়ছে, কখনো কোনো রকম কিছু অলৌকিক শক্তিতে বিশ্বাস করে ফেলছে। হয়তো দেখা যাবে সে বাকি সময় জীবনের অনেকটা বড় সময় সে বিজ্ঞান মনস্ক থেকেছে, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে গিয়ে সেই রকম একটা অবিশ্বাসের উপরে ভরসা রাখছে। সুতরাং এই দ্বন্দ্বটা প্রত্যেক মানুষের মধ্যে আছে, এই দ্বন্দ্বটা থাকবে, আর এই চেষ্টাটাও আমাদের নিজেদেরকে করে যেতে হবে। এটা আমার মনে হয় যে এটা ওই সংখ্যা দিয়ে বিচার করা যাবে না, মানে কতজন এটা কিনছে বা এইভাবে অতটা ওই রকম কোনো ইন্ডেক্স হয়তো পাওয়া যাবে না যে মানুষ ক্রমশ বেশি বিজ্ঞান মনস্ক হচ্ছে নাকি অবিজ্ঞানের দিকে ঝুঁকে যাচ্ছে। কিন্তু আমাদের এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, আর একটা কথা এখান থেকে মনে হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণভাবে মনস্তত্ত্বর আলোকে যদি আমরা বিষয়টা দেখি, আমরা যখন কোনো মানুষের অন্যান্য যে সৃজন ধর্মগুলো, তার শিল্প সাহিত্যের প্রতি অনুরাগ, তার চিত্র ইত্যাদির প্রতি যে অনুরাগ, এইখানটির যখন আমরা বিচার করতে বসি, তখন অনেক সময়তেই আমরা এই কথাটা বলি যে খুব কম মানুষই এই শিল্প বা সৃজন, কবিতা, নাটক, গান ইত্যাদির প্রতি তাদের ভালোবাসা আছে, এবং এটা একটা সংখ্যালঘু সম্প্রদায়। হ্যাঁ, কিন্তু এই যে আলোচনাটা আমরা করছি, এখান থেকে মনে হচ্ছে যেন বিজ্ঞানটাও যেন যে একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে তার প্রকৃত প্রজ্ঞা বা তার প্রকৃত মূল্য, যেটা প্রকৃত যে দর্শন, বিজ্ঞানের যে বিজ্ঞান মনস্কতার যে দর্শন,
সেই জায়গার দিক থেকে কি সেটাও কি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যেন আটকে আছে, তার যে আলোটা, বিজ্ঞানের যে আলোটা, সে আলোটা বোধহয় অনেক দূর পর্যন্ত পৌঁছাচ্ছে না। এবং এটাও কি একটা এই যে অন্ধকার অঞ্চলটা আছে, সেই অন্ধকার অঞ্চলটাই কি ক্রমাগত এই অবিজ্ঞানকে পুষ্টি যুগেই যাচ্ছে? এখন এই জায়গাটা মানে মনস্তাত্ত্বিক দিক থেকে মানুষের যে ঝোঁকটা, চান্স ফ্যাক্টর বা অলৌকিকতা বা অবিজ্ঞানের দিকে যে ঝোঁক, এইটা এই যে দ্বন্দ্বটাকে অতিক্রম করার কথা বলছিলাম। এখন এইটা অতিক্রম করতে গেলে তো মানুষের একটা ভিত্তি দরকার, সে কিসের ওপর ভরসা করে সেটাকে অতিক্রম করবে। এবারে মানুষকে এই লড়াইটা চালাতে গেলে তার পেছনে একটা শক্তি দরকার। এই শক্তিটা কিন্তু সমাজ যোগাবে। এটা আমার মনে হয় না যে এটা আরও বেশি সংখ্যক মানুষ বিজ্ঞান পড়লে বা বিজ্ঞানের স্নাতক আরও ভবিষ্যতে সংখ্যা বাড়লে যে এটা কোনো পরিবর্তন হবে তা নয়। এইটা সমাজ যোগাবে। সাধারণ মানুষের জীবনে যেখানে যেখানে অবিজ্ঞানের প্রবেশ বা সাধারণ মানুষ যেই জায়গাগুলোতে অবিজ্ঞানের উপর ভরসা করে, সেই জায়গাগুলোতে তো বেশিরভাগ ক্ষেত্রে তথ্যের অভাব যত না, তার থেকে বেশি সচেতনতার অভাব বা দৃষ্টিভঙ্গির তফাৎ বা একটা ভরসা করার জায়গা সে পায় না। সে হয়তো জানে যে পাথরটা পড়লে হয়তো কিছু হবে না, কিন্তু পাথরটা হয়তো একটা খুব সংখ্যালঘু মানুষ খুব বিশ্বাস ভরে এই পাথরগুলো পড়ে, এই তাবিজ মাদুলি পড়ে। কিন্তু আমার তো মনে হয়, বা অনেক মানুষের সঙ্গে কথা বলে যখন কোনো এই বিষয়ে কথা বলা হয়, এই তুমি পাথর পড়েছো কেন, অনেকেই বলে না এই চাপে পড়েছি। এখন এই যে বহু সংখ্যক কেউ নিজের স্ত্রী, কেউ নিজের মা, কেউ ঠাকুমার ওপরে দায়টা চাপিয়ে দেয়, এখন এটা তার মানে তার একটা ভেতরে এবং সে একটা লজ্জা একটা পাওয়ার একটা ব্যাপার এসে যায় আর কি, সংকোচের সঙ্গে সেটা স্বীকার করে যে এই আর বলো না, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু চাপে পড়েছি। তার মানে তার ভেতরে একটা ইনসাইট তো থাকছে যেটায় কোনো কাজ হয় না। যদি না থাকতো তাহলে তো সে গর্ব করে বলতো যে হ্যাঁ আমি এই কারণে পাথর পড়েছি। মানুষের যদি ওষুধ খায়, সে তো গর্ব করেই, সে তো সেটা লুকোনোর চেষ্টা করে না, সে জানে যে ওষুধ খেলে আমি ভালো হব। কিন্তু এখানে একটা লুকিয়ে রাখা একটা সংকোচের ব্যাপারটা আসছে, তার মানে সেই মানুষটার মধ্যেও কোথাও একটা ইনসাইট কাজ করছে যে এগুলোতে হয় না, বা হয়তো হতে পারে, একটা সংশয়। তার মানে খুব ভরসা তার কিন্তু অবিজ্ঞানের উপর নেই, কিন্তু জোর করে সে পড়ছে বা চাপে পড়ে পড়ছে, যেটাই হোক, দেখা যাবে যে সে যে পরিস্থিতিতে, ধরেই নিলাম আমি সত্যি তার পরিবারের কারোর অনুরোধেই সে হয়তো আংটিটা পড়েছে, কিন্তু সেই পরিস্থিতিতে যুক্তি দিয়ে বা বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে সে তার মানে পারেনি পরিবারের অন্যান্য মানুষগুলোকে বিজ্ঞানের ওপর ভরসা রাখতে। এইটাকে আমরা বলবো যে তার ব্যক্তিগত পরাজয়? আমার মনে হয় নয়। মানে এইভাবে একদম সরলভাবে এটাকে ব্যক্তিগত পরাজয় বলে দেখলে বোধহয় ঠিক হবে না। কারণ যে পরিস্থিতিগুলোতে মানুষ এইগুলোর উপর ভরসা করে, সেখানে সামাজিকভাবে কিন্তু কোনো শক্তি বা ভরসার জায়গা সে কিন্তু পায় না। অসুস্থতার কথাই যদি আমরা ভাবি, বা একটা ছেলের চাকরি পাওয়ার কথাই যদি ভাবি, বা একটা মেয়ের বিয়ে হওয়ার কথাই যদি ভাবি, সেখানে আমাদের সমাজের মধ্যে কি সেরকম কোনো ভরসা করার জায়গা আছে যেখানে মানুষ এই অবিজ্ঞানের উপর ভরসা না করে তার বাস্তব সমাজের উপরে ভরসা করবে? যেটা অমলেন্দু চক্রবর্তী যে ইন্টারভিউটাতে আগে সংখ্যা আমাদের বলছিলেন যে রোল মডেলের ব্যাপার, না ওইটা যে আমার ছেলেটাকে কেউ রাস্তা পার করে দেবে, এটা একটা অনির্দিষ্ট একটা ভরসা ছিল, এটা সমাজের ওপর। কে রাস্তাটা পার করে দেবে বাচ্চাটাকে ভদ্রলোক জানেন না, কিন্তু একটা বিশ্বাস কেউ না কেউ দেবে। এই কেউ না কেউ ওপর ভরসা করার জায়গাটা হারিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষ এই বিশেষ পরিস্থিতিগুলোতে এগুলোর উপর ভরসা করে ফেলছে। এবং এখানে অদ্ভুতভাবে আমি দেখেছি, এটা তো কোনো মানে
কোনো সার্ভে করার কোনো রিপোর্ট পাইনি, কিন্তু মানে ব্যক্তিগতভাবে দেখেছি যে সে হয়তো যথেষ্টই বিজ্ঞান মনস্ক, কিন্তু একই সঙ্গে সেগুলো পড়ছে এবং সে সংকোচের সঙ্গে স্বীকার করছে। তার মানে কোথাও একটা সে ভরসা রাখতে পারছে না, সে যেটা বিশ্বাস করছে সে সেটা নিজের বাস্তব জীবনে ভরসা করার মতো জায়গা সে পাচ্ছে না। মানে এখানে ব্যাপারটা বিশ্বাসটাকে কার্যত বোধহয় যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে বিশ্বাসটাকে ধারণ করার মতো একটা কোনো হ্যাঁ, আধার, সামাজিক আধারটা একটা নেই। সামাজিক আধার, যে সামাজিক বিজ্ঞান তার যে বিশ্বাসটা ভরসা থেকে তার বিশ্বাসটা যে প্রসারিত হতে পারে, আশ্রিত হতে পারে একটা আধারে, হ্যাঁ। সেই আধারটা কার্যত নেই, সেই সামাজিক কাঠামোটা সেই নেই। সামাজিক কাঠামোটা নেই। হ্যাঁ, এই জায়গা থেকে আমার মনে হয় যে মানে একটা যেরকম এগুলো যারা মানে বা তাদেরকে একটা খুব সমালোচনা করা, তাচ্ছিল্য করা, এই এই দৃষ্টিভঙ্গিটা বোধহয় ঠিক নয়। মানে এটা খানিকটা তাদের ওপর একদিক থেকে একটা অবিচারও আর কি। মানে তাদের গ্রাউন্ডে গিয়ে মানে তাদের কে এমপ্যাথাইজ করে কিন্তু বিষয়টা বিচার করা উচিত। হয়তো সব ক্ষেত্রে নয়, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষকে অবিচার করা হয়ে যায়। হ্যাঁ, তাহলে কি আমরা এটা আর মানে এই সামাজিক কাঠামোর কথা যখন হচ্ছে, এবং হয়তো আমরা আমাদের তথ্য যদি সেভাবে আমরা দেখি তাহলে হয়তো দেখব যে পৃথিবীর যেগুলো শিল্পোন্নত বা আর্থিকভাবে উন্নত যে দেশগুলো, সেখানে হয়তো এই যে বিজ্ঞানের পরিধিটা আর একটু ব্যাপক, আর যে কারণে হয়তো সেখানে এই ধরনের জিনিসগুলোর যে এটা কম। আর এখানে আরেকটা কথা আমরা যেটা বলতে মানে একটু আমাদের আলোচনা করে নেওয়া দরকার, সেটা হচ্ছে অবিজ্ঞান বলতে আমরা ঠিক বিশেষভাবে কোনগুলোকে বলতে চাইছি। আমরা এতক্ষণ জ্যোতিষী বা গ্রহ নক্ষত্র পাথর ইত্যাদি, মাদুলি কবচ, এই ধরনের কথাগুলো বলছিলাম। তো এগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের এখনো পর্যন্ত খুব ভয়ঙ্কর রকমভাবে রয়ে গেছে। এর একটা কি কারণ এটা যে একেবারে প্রথম থেকেই একেবারে আমাদের যে সমাজে বা আমাদের যে বিভিন্ন যে আমাদের কাঠামো, সেখানে প্রথম থেকেই, এবং এটা খুব আজকে আর বলার কোনো জায়গা রাখে না যে আমাদের সমাজটা কিন্তু এখনো পর্যন্ত খুব মানে কি বলবো, মানে যার একটা রিলিজিয়াস বায়াসনেস আছে, মানে একটা ধর্মীয় সমাজ। মানে সেটা হয়তো মঙ্গল কাব্যের যুগে যেরকম ছিল আজ হয়তো সেরকম নয়, কিন্তু তবুও তার কিন্তু একটা ধর্মীয় যে মানে কি বলবো, মানে বেন্ডিং ইংরেজিতে যাকে পরিভাষায় যাকে বলা যেতে পারে, সেটা কিন্তু রয়েছে। এবং এটাও খুব মানে একেবারে অদ্ভুত যে এই এই অবিজ্ঞানগুলো, এই অবিজ্ঞানের ধারাগুলো কিন্তু সেই ধর্মীয় কাঠামোটাকে একেবারে এমনভাবে বেড়ে ধরেছে যে ওই ধর্মের সঙ্গে অবিজ্ঞানের একটা বহুদিন ধরেই একটা অশুভ আঁতাত রয়েছে, এবং যার ফলে কিন্তু আজকে এই অবিজ্ঞানের জায়গাটা কিন্তু, যেটা আজকে আমরা বলছিলাম ঠাকুমা বলেন, দিদিমা বলেন বা তার স্ত্রী বলেন, এর সঙ্গে কিন্তু একটা জিনিস কিন্তু জড়িয়ে আছে এখানে, যেটা হচ্ছে ওই ধর্মীয়তার একটা চাপ। হ্যাঁ, তো এখান থেকে যদি একজন তিনি খুব রিলিজিয়াসলি মানছেন আর রিলিজিয়াসলি মানছেন না, এরকম যে দুটো আমরা দেখি, যারা রিলিজিয়াসলি মানছেন, হ্যাঁ, তাদের কোনো বিরোধ নেই, তারা খুব মানে মেনে অবনত মনেই মানছেন আর কি। এদেরকে কি আমরা মানসিক রোগী বলবো? রিলিজিয়ানের ব্যাপারটা একদম ওইরকম ভাবে রিলিজিয়ান, আমি রিলিজিয়ান এর রিলিজিয়াসলি মানে যিনি এটা তার ঠাকুমা বলুন, দিদিমা বলুন, বাবা মা, স্ত্রী স্বামী যাই বলুন, সেখান থেকে তিনি মানলেন এবং খুব এগ্রি করে মানলেন, মানে তার কোনো এ নিয়ে কোনো নেই। এদেরকে কি আমরা কি বলবো? এদেরকে কি আমি ধরে নিচ্ছি যে একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। মানে ঠাকুমা নাতির পরীক্ষার আগে একদম যে বিশ্বাসে সামনের কোথা থেকে একটা জল পড়া ফুল নিয়ে আসছেন, আগের দিন পরীক্ষা দিতে বেরোনোর সময় কপালে ছুঁয়ে দিচ্ছেন, তার যে বিশ্বাসটা বা সে যতখানি কনফিডেন্স নিয়ে এই কাজটা করছে, আর আগে আমরা যার কথা বলছিলাম যে একটু সংকোচের সঙ্গে স্বীকার করছে যে পরিস্থিতির চাপে পড়ে সে পড়েছে, দুজনের বিশ্বাসে তফাৎ আছে।
একজন ঘোর বিশ্বাসী, একজন সংশয়ী। তা মানসিক রোগী বলা যায় না, মানসিক রোগী কখনোই বলা যায় না, কারণ আমরা মানসিক রোগীর যে অবিশ্বাসের কথাটা আমরা মানে সংজ্ঞায়িত করি, সেইখানে হচ্ছে যে সেখানে এই ফ্রেজটা থাকেই যে যে বিশ্বাসটা তার কালচারে বা তার রিলিজিয়ানে নেই, সে ইন্ডিভিজুয়ালি একটা অ্যাবনর্মাল বিলিফকে বা আনরিয়ালিস্টিক একটা থটকে সে ভীষণভাবে আঁকড়ে ধরছে, যেটা যুক্তি দিয়ে তাকে করা যাচ্ছে না, এভিক্ট করা যাচ্ছে না তার মন থেকে। সুতরাং সেদিক থেকে কোনোভাবেই তাকে মানসিক রোগী বলা যায় না। আমি এখানে একটু অপ্রাসঙ্গিক হলে আমি এটা মানে উল্লেখ করতে ইচ্ছে করছে যে আগে ডব্লিউএইচওর স্বাস্থ্যের সংজ্ঞায় 3টে ডাইমেনশন ছিল: ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল। যে শারীরিকভাবে সুস্থতা, মানসিকভাবে সুস্থতা এবং সামাজিকভাবে সুস্থতা। সামাজিকভাবে সুস্থতা বলতে বুঝিয়েছে যে তার সামাজিক কর্মক্ষমতা, সামাজিকভাবে তার যেন একটা ইন্টারাকশন থাকে। এর সঙ্গে 4th ডাইমেনশন দিয়েছে স্পিরিচুয়াল। তাই ওইখানে যে স্পিরিচুয়াল ডাইমেনশনটা দিচ্ছে, আর আমরা আমাদের চারপাশে যে রিলিজিয়ান দেখি, দুটোর মধ্যে তো তফাৎ আছে। এখানে 4th ডাইমেনশন যে স্পিরিচুয়াল হেলথ বলতে যেটা বোঝাচ্ছে, এটা বোধহয় আমরা রবীন্দ্রনাথের লেখায় আমরা সেইটা বোধহয় কিছুটা বুঝতে পারি। তা সেই জায়গা থেকে সেটা বোধহয় কিছুটা পজিটিভিজম। এক্স্যাক্টলি, মানে পজিটিভ। হ্যাঁ, অবশ্যই। কারণ যে মানুষটা দেখা, এই কারণেই স্পিরিচুয়াল হেলথে ঢুকিয়েছে, এটাকে ইনক্লুড করেছে এই কারণে যে স্পিরিচুয়ালিজমের একটা প্রয়োজন মানুষের জীবনে থাকছে। এটা মানে সমাজবিজ্ঞান কিন্তু এই জায়গাটা, এই প্রতিষ্ঠাটা পেয়েছে, সমাজবিজ্ঞান এই প্রতিষ্ঠাটা হয়ে গেছে। হয়তো পদার্থবিজ্ঞান দিয়ে ওইভাবে প্রমাণ করা যাবে না, বা চিকিৎসা বিজ্ঞান ওইভাবে প্রমাণ করে বলতে পারছে না যে স্পিরিচুয়াল একটা বিশ্বাসের মানুষের প্রয়োজন হয়। কিন্তু একটা উদাহরণ যদি আমরা দেখি, যে আগেকার দিনে যে হরিসভা থাকতো পাড়াতে, সন্ধ্যাবেলা বয়স্ক লোকেরা যারা বিধবা বিশেষত, তারা ওই হরিসভায় গিয়ে কিছুক্ষণ কাটিয়ে আসতো, আবার খাওয়ার আগে চলে আসতো, রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়তো। এখন ওই বয়সী মহিলারা কি করছেন, তারা টিভি দেখতে বাধ্য হচ্ছেন, কেউ এনজয় করছেন, কেউ এনজয় না হলেও একটা অ্যাডিকশানের মতো টিভির সামনে বসে থাকছে। তো এইটা থেকেই তো আমরা বুঝছি, বরং যে মানুষগুলো ওই হরিসভায় যেত, তারা কিন্তু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে আসতো, তারা একই সঙ্গে সংসারে ভালো ইনভলভ হতো, আবার ওই সময়টা তাদের একটা রিল্যাক্সেশন ছিল। হরিসভার ওখানে গিয়ে হয়তো কিছুটা সময় সে সমবয়সী বৃদ্ধাদের সঙ্গে মনের আদান প্রদান করে ওখানে একটা কাউন্সেলিং হতো। কিন্তু এখন যেটা আমরা দেখছি, এই যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসতে হচ্ছে, সাইকোলজিস্টের কাছে নিয়ে আসতে হচ্ছে ঠাকুমা, দিদাকে, দাদুকে, এই প্রয়োজনটা এতখানি আসার পেছনে কিন্তু এই ধরনের জিনিসগুলো হারিয়ে যাওয়া একটা কারণ। তা সুতরাং স্পিরিচুয়ালিজমের একটা প্রয়োজন রয়েছে, কিন্তু রিলিজিয়ান যে রূপটা আমরা দেখি, অবশ্যই সেটা অবিজ্ঞান, দুটো একদম আলাদা জিনিস। তা মূল প্রশ্নটা আমি একটু হারিয়ে ফেললাম না, ওই যেটা আমি বলছিলাম যে তাকে আমরা মানসিক রোগী বলবো। হ্যাঁ, সেই জায়গাটা মানসিক রোগী বলা যায় না আর কি। তাহলে এখানে এই যে স্পিরিচুয়ালিজমের কথা খুব মানে আস্তিকতার সেন্সে বলা হচ্ছে, আস্তিকতার ঝোঁক থেকে যে কথাটা বলা হচ্ছে, তাহলে কি আমাদের বিজ্ঞানের মধ্যে সেই আস্তিকতার ধারণটা নেই? বিজ্ঞানের আজকে আমাদের যে প্রযুক্তির পরিসরে যে বিরাট পৃথিবী চলছে, সেখানে কি এই আস্তিকতাকে ধারণ করার মতো কোনো জায়গা নেই বলেই সেই আস্তিকতার একটা কি বলবো, মানে সেটাকে কিছুটা ভুলভাবে অবিজ্ঞানের জগৎ ধরে আছে বলেই আরো মানুষ বেশি করে সেখানটায় যাচ্ছে? এরকম কি কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারবো? বিজ্ঞানের মধ্যে তো একটা সময় এই প্রশ্নটা উঠেছিল যে মানে যারা বিজ্ঞানের এখন যে বিষয়টা, যে জ্যোতির্বিজ্ঞান, যে জায়গাটায় মোটামুটি সব থেকে বেশি কাজ হচ্ছে, সেইখানেই তো একটা সময় এই প্রশ্নটা উঠেছিল যে এই ব্রহ্মাণ্ডের অরিজিনের জন্য ঈশ্বরের অস্তিত্ব প্রয়োজন হচ্ছে কি হচ্ছে না, এটা এক প্রশ্নটা উঠেছিল।
তারপরে এর পেছনে পেছনে প্রশ্নটা এসেছিল যে ঈশ্বর যদি থেকে থাকেন তার কেন প্রয়োজন পড়লো ব্রহ্মাণ্ড সৃষ্টি করা। তাহলে এত বড় বড় মহাবিজ্ঞানীরা এই জায়গাটা কেন খতিয়ে দেখলেন? তার মানে এটা একদম উড়িয়ে দেওয়ার প্রশ্ন নয়, আস্তিকতার এখানে সমর্থন আমি কিছু করছি না, কিন্তু না, আমি আস্তিকতাটাকে সেই অর্থে, আমরা যে অর্থে আস্তিক নাস্তিক ধরি, মানে ঈশ্বরে বিশ্বাস বা না বিশ্বাস, আমি সেটাকে ধরতে চাইছি না। আস্তিক মানে পজিটিভ, নাস্তিক মানে নেগেটিভ, এই জায়গা থেকে ধরতে চাচ্ছি। এবং আমি ওই যে 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 স্পিরিচুয়ালিজমের কথা আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছেন সেটা কিন্তু মূলত একটা আস্তিকতার বোধ। এবং যে রবীন্দ্রনাথের কথা আমরা বলছি সেখানেও কিন্তু একদম তার বোধ কিন্তু আস্তিকতার বোধ। সেটা তার হয়তো সেখানে একটা উপনিষদের একটা যে তার প্রভাব, তার চিন্তা ভাবনার মধ্যে, সেটা সেই আস্তিকতাকে ধারণ করেছিল। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি, তার কিন্তু আস্তিকতাটা হচ্ছে আস্তিক অর্থে, তিনিও সেই অর্থে যে মানে খুব মানে সেই ব্যাপারটা নয়, মানে আমরা সেটা বলবো না। কারণ আমি একটু এখানে অন্য প্রসঙ্গ বলি, হয়তো আমরা এটা ছাপতে পারবো না, কিন্তু এই যে সুধীর বাবুর যে ইন্টারভিউটা আমি নিলাম, এই যেটা আমরা ওখানে বেরোলো, ওখানে সুধীর বাবু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রামপ্রসাদ যখন তার গানে লেখেন যে এবার কালী তোমায় খাবো, হ্যাঁ, এটা একটা গান, কিন্তু উনি বলছেন যে এটার মধ্যে একটা অদ্ভুত কমান্ড আছে। আমরা যে ঈশ্বরের ধারণা করি সেই ঈশ্বরকে আমরা তুই বলতে পারি না, কিন্তু রামপ্রসাদ কিন্তু সেই সাধনা স্তরে পৌঁছে গেছে যে সে কালীকে খাবার কথা বলছে, মানে তার সাথে সেরকম একটা ঠাট্টাই আর কি সম্বন্ধ। এখান থেকে উনি একটা রবীন্দ্রনাথের কথা, গানের কথা বলেছিলেন যে দাঁড়াও আমার আখিরও আগে। হ্যাঁ, বলছি এটাও কিন্তু একজন, দাঁড়াও আমার আখিরও আগের মধ্যে একটা অদ্ভুত কমান্ড আছে যে দাঁড়াও আমার আখিরও আগে, এবং এটা কিন্তু একজন খুব সাধারণ মাপের দ্রষ্টা বা সাধারণ মাপের সাধক কিন্তু একথা বলতে পারেন না। তো এনিওয়ে এটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি আস্তিকতার যে কথাটা বলছিলাম, তো সেই জায়গা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চয়ই সেই জায়গা থেকেই ব্যাপারটা ধরতে চেয়েছেন। আমাদের যেটা মূল প্রসঙ্গ ছিল সেটা হচ্ছে, তাহলে এই আস্তিকতা, এই পজিটিভ জায়গাটা আজকে আমাদের বিজ্ঞান সেই আধার দিতে পারছে না। একই সঙ্গে সে যেরকম হচ্ছে, তার আগে যে প্রসঙ্গটা হলো, সে বিশ্বাস, তার যে মানুষের যে ভরসা, সে তার যে বিশ্বাসের আধারটাও যেমন সে দিতে পারছে না, তেমনি আস্তিকতার আধারটাও কি তাহলে বিজ্ঞান দিতে ব্যর্থ হচ্ছে? তার জন্য আজকে মানুষ অবিজ্ঞানের দিকে বেশি বেশি করে ঝুঁকছে। এটাও ভাববার কথা, এটাও ভাববার কথা। এখানে বিজ্ঞানের অসম্পূর্ণতা একটা ফ্যাক্টর তো বটেই, বিজ্ঞানের অসম্পূর্ণতা একটা ফ্যাক্টর, তার সঙ্গে আমাদের সামাজিক মানে উপযুক্ত বা সামাজিক কাঠামোর অভাব, দুটো মিলেই এই জায়গাটা তৈরি করেছে আর কি। মানে বিজ্ঞানের যেটা একদম তাত্ত্বিক বিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্সের যে ডেফিসিট যে জায়গাগুলো, সেইগুলো নিয়ে সাধারণ মানুষের কিছু যায় আসে না, কিন্তু সাধারণ মানুষের জীবনে সেখান থেকে চুঁয়ে চুঁয়ে যে প্রশ্নগুলো আসে এবং যে প্রশ্নগুলোর উত্তর সাধারণ মানুষ পায় না, সেখানে তো সে একটা বোঝে তার মতো করে যে সব জিনিসটা বিজ্ঞান দিয়ে হচ্ছে না। তা যেমন ধরা যাক এই যে আবহাওয়া বিজ্ঞান আগের থেকে অনেক উন্নত হয়েছে। একটা সময় আমরা উপহাস করতাম যে আবহাওয়া বিজ্ঞানে বৃষ্টি হয়েছে মানে, তার মানে হবে বলেছে মানে আজকে কোনোভাবেই বৃষ্টি হবে না। তা সেই উপহাস করার জায়গাটা আজকে নেই, কিন্তু একদম অক্ষরে অক্ষরে মিলে যাওয়ার মতো সেই জায়গাটাও হয়নি। কিছু কিছু ক্ষেত্রে, মানে এর আগেও একবার আমি আবহাওয়া বিজ্ঞানের কথা বলছিলাম, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবহাওয়া বিজ্ঞান রেট্রোস্পেক্টিভলি ব্যাপারটাকে ব্যাখ্যা করছে। শীত, এই অসময়ে ফেব্রুয়ারি শীতের পরে এখন বলছে তার ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এটার কিন্তু সেইভাবে পূর্বাভাস অনেক আগে ছিল না। আগের দিন বলে দিচ্ছে যে কাল 7 নামবে, পরশু 9 নামতে পারে। তা সাধারণ মানুষের জীবনেও বিজ্ঞানেরই অসম্পূর্ণতা সে কিছু কিছু ভাবে তো বোঝে, এবং তার সঙ্গে এই যে তার বিচ্ছিন্নতা, সেখান থেকে সামাজিক কাঠামোর অসম্পূর্ণতার জন্য যে একক মানুষের বিচ্ছিন্নতা, দুটো মিলে কিন্তু তাকে ওই অবিজ্ঞান বা চান্স ফ্যাক্টর বা একটা অলৌকিকতার দিকেই নিয়ে যায়। কারণ কোথাও তো একটা মানুষকে ভরসা রাখতো, মানুষের মনটার তো, মানুষের মন তারও তো, সে তো একটা নিয়মে চলবে, সে তো, তার তো একটা নিয়ন্তা মানুষ নিজে নয়, তার নিজস্ব কিছু নিয়ম থাকে, সেই জায়গাটা কোনো ব্যক্তি মানুষ ভায়োলেট করতে পারে না।
মানে আমরা হয়তো শরীরের কিছু জৈবিক নিয়মকে ভায়োলেট করি কখনো, যে 26 দিন অনশন করছি, কিন্তু সেটা একটা আবেগের বশে বা কোনো একটা লক্ষ্যে আমরা সাময়িকভাবে করছি। সেটা নিশ্চয়ই তো দিনের পর দিন সম্ভব না, একটা সময় সেই মানুষটা তাহলে মরে যাবে। তেমনি মানুষের মনের যে স্বাভাবিক কতগুলো মনস্তাত্ত্বিক নিয়ম, সেই জায়গাটাকে কিন্তু মানুষ পুরোপুরি অতিক্রম করা মানুষের পক্ষে সম্ভব না, কিছুটা মডিফাই করা সম্ভব। তা একজন মানুষের ওই রকম পরিস্থিতিতে, খুব সাধারণ মানুষের এরকম চান্স ফ্যাক্টরের ওপরে ভরসা করা ছাড়া তো কোনো উপায় থাকে না। এবং যার জন্য মানে খুব সাধারণ জীবনযাপনে কিন্তু অবিজ্ঞান মানে অদূর ভবিষ্যতে যে একদম কমে যাবে সেরকম কিন্তু আশার আলো আমার মনে হয় কিছু দেখা যাচ্ছে না। এবং চিহ্নও নেই। চিহ্ন যদি থাকতো তাহলে আজকে আনন্দবাজার পত্রিকার কথাই যদি ধরি, 10 লাখের ওপর সার্কুলেশন, সেও তো এই রাশিফল এখনো পর্যন্ত ছাপছে। এবং আমি দেখেছি ইংরেজি ভালো ভালো পত্রিকা, সেখানে কিন্তু এই ধরনের কিছু টপিক থেকেই যাচ্ছে যেগুলো সে বাদ দিতে পারছে না। তার মানে অনেক সংখ্যক মানুষ এগুলো চাইছে, ওরা নিশ্চয়ই সার্ভে করেই এগুলো দিচ্ছে। আমরা যারা চাইছি না, আমরা সংখ্যালঘু। তাহলে সুতরাং এখন সেরকম কিন্তু কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না যে এই অলৌকিকতার জায়গাগুলো কমে কমে যাচ্ছে। একই সঙ্গে মানে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্বর জায়গাটা বিজ্ঞান এতখানি এগিয়ে গেছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু একইভাবে এই অবিজ্ঞানের চর্চাও কিন্তু, বা তার যে একটা যদি আমরা এই ধরি মানে ব্যবসা, সেটাও কিন্তু রমরমিয়ে চলছে। সেটা কিন্তু হয়তো একটা অংশের মানুষ সেটা বর্জন করেছে, কিন্তু অন্য কিছু মানুষ হয়তো সেটাকে গ্রহণ করেছে। আচ্ছা, আমরা আমাদের আলোচনাটাকে এবার একটু অন্যদিকে ঘোরাতে হবে, কারণ এতক্ষণ বোধহয় আমরা বিজ্ঞানের ওপর একটু অভিমানী করছিলাম যে বিজ্ঞান কত কিছু পারলো না। হ্যাঁ, এবং পারলো না বলে অবিজ্ঞান বাড়লো, বা মানুষের ভরসার জায়গা, আমরা একটু বিজ্ঞানের ওপর কার্যত একটু অভিমানী হয়ে পড়েছিলাম। কিন্তু পাশাপাশি আরেকটা কথা, যে এই যে অবিজ্ঞান বলে আমরা যে জ্যোতিষ বা যে গ্রহ নক্ষত্র ইত্যাদিকে বলছি, একদিক দিয়ে কিন্তু দেখতে গেলে এরাও কি মানুষকে সেই যে তার কৌতূহল, তার যে সংশয়, তার যে অনিশ্চয় জীবন, সে জীবনকে কতখানি শান্তি দিতে পারছে। এবং পাশাপাশি আজকাল এটাও দেখা যাচ্ছে যে অনেক বিজ্ঞানসম্মত জ্যোতিষী বেরিয়েছেন, তারা বেশ তাদের কাছে হ্যাঁ বিজ্ঞানসম্মত জ্যোতিষী, এটা হয়তো একদিক দিয়ে বিজ্ঞানের জয়, যে তার অভিধাটা নিচ্ছে বিজ্ঞানের বৈজ্ঞানিক জ্যোতিষী, বিজ্ঞানসম্মত জ্যোতিষী, এটা আজকাল আমরা দেখতে পাই। ম্যাজিক রেমেডিগুলোতে বিজ্ঞানসম্মত বলে দাবি করা হচ্ছে। আর এখানে হয়তো একদিক দিয়ে বিজ্ঞানের জয়, যে বিজ্ঞানসম্মত এই কথাটা আজকাল মানুষ বললে তার ওই জ্যোতিষীর ওপর ভরসাটা একটু বাড়ে। ঠিক যেমন একটা সময় বিশ্বভারতীর অনুমোদনপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট বেরোতো, সেখানে বিশ্বভারতীর সঙ্গীত সমিতি অনুমোদনপ্রাপ্ত বললে ক্যাসেটটার একটা অথরিটি তৈরি হতো। ঠিক তেমনি এখন বিজ্ঞানসম্মত জ্যোতিষী বললে সে জ্যোতিষীর বোধহয় একটা কোথাও অন্যরকম অথরিটি তৈরি, এবং এই অথরিটিটা তৈরি করে দিচ্ছে কিন্তু বিজ্ঞান। এখানে ওটাও একটা বিজ্ঞানের জয় আছে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে এই বিজ্ঞানসম্মত বা অবিজ্ঞানসম্মত জ্যোতিষী, এবং আমরা যখন আমরা কোনো ডাক্তার দেখাতে যাই, যখন কোনো ডাক্তারকে আমরা নির্বাচন করি, তখন সাধারণ মনস্তত্ত্বটা হচ্ছে যে তার কত বড় ডিগ্রি আছে, সে কোথায় কোথায় করেছে ইত্যাদি ইত্যাদি থাকে। এবং সেখানে আমরা কিন্তু যদি তার ডিগ্রির সংখ্যাটি 2 লাইন বা 3 লাইন হয়, তাহলে সেই অক্ষরগুলোর মানে আমরা না জানলেও সেই ডাক্তারদের উপর আমরা একটা ভরসা হয়ে যায়। একইভাবে ওই বিজ্ঞানসম্মত জ্যোতিষী আর বিজ্ঞানসম্মত জ্যোতিষী নয়, এর মধ্যে কিন্তু বিজ্ঞানসম্মত জ্যোতিষীর জোরটা বা বাজারটা একটু বেশি। তো এখানে কিন্তু বিজ্ঞান, যেটা আগেই বলছিলাম, তো আসল কথাটা হচ্ছে বিজ্ঞানসম্মত হোক বা বিজ্ঞানসম্মত নাই হোক জ্যোতিষী, এরা কতটা এই যে মানুষের যে সংশয় অনিশ্চয়তা, আদৌ এরা সেটা করতে পারছেন, যে জায়গাটা আমরা বলছিলাম যে অবিজ্ঞান, কিন্তু কার্যত এরা তো
সেটাও করতে পারছেন না। না, যেটা হয় এক নম্বর তো এরা এরা তাদের ব্যবসার জন্য এটা করছে এবং তারা নিজেরা বিজ্ঞানসম্মত বলে দাবি করছে, কারণ মানুষ অবিজ্ঞানের উপর ঝুঁকলেও তার মানে মানুষের মধ্যে একটা শুভবুদ্ধি কাজ করে যে, এবং সেই মানুষটাও জানে যে বিজ্ঞানটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা বিজ্ঞানটা খুব নির্ভুল ব্যাপার। সুতরাং বিজ্ঞান সম্মত হলে সেই জ্যোতিষ চর্চাটাও তাহলে নির্ভুল হবে। এটা তো বিজ্ঞানের জয় বটেই, বা এটা সেই ব্যক্তি মানুষকেও, মানুষের মধ্যে যে এই শুভবুদ্ধিটা কাজ করছে এটা একটা আশার আলো। কিন্তু পাশাপাশি ওই জ্যোতিষীরা না হয় মেনে নিলাম ব্যবসার জন্য বাড়াচ্ছে, এখন শান্তি দিতে পারছে কিনা এটা কিন্তু একটা সাময়িক রিলিফ একটা হয়। মানে এটা এইভাবে বলাটা হয়তো এটা গ্রহ মাদুলি তাবিজ মাদুলি পড়ার পক্ষে যেন প্রচার হয়ে যাচ্ছে বলাটা, কিন্তু যেটা হয় মানে মনস্তাত্ত্বিক দিক থেকে যদি আমরা ব্যাখ্যা করি, মানে খুব বায়াসড না হয়ে, যে মানুষটা এটা না পড়ে থাকতে পারছে না, যে না পড়ে থাকতে পারছে তাকে তো সাধুবাদ জানাই। যে মানুষটা না পড়ে থাকতে পারে না তার কি হয়, তার যখন মনের জোরটা কমে যাচ্ছে, ভরসার জায়গাটা কমে যাচ্ছে, আমরা কোনো একটা পরিস্থিতিতে কি হয়, আমরা যা তথ্য আমাদের কাছে আছে আমরা সেই তথ্যের ভিত্তিতে বিচার করে একটা সিদ্ধান্তে পৌঁছে যে এই কাজটা আমি পারবো কি পারবো না, বা এই পরিস্থিতিটা আমি অতিক্রম করতে পারবো কি পারবো না। তা এইতে একটা কগনিটিভ প্রসেস বা যুক্তিক্রমে যে চিন্তা পদ্ধতি, এইটা সব মানুষের মধ্যে তো সমানভাবে থাকে না, বা সব মানুষ সেভাবে ভাবতে অভ্যস্ত না বা ভাবতে পারে না। এই জায়গাটা থেকে সেই ধরনের সিচুয়েশানে, ওই 50-50 সিচুয়েশানগুলোতে তাদের যখন মনের জোরটা কমে যায়, সেই সময়টাতে ধরা যাক অপারেশন থিয়েটারের বাইরেই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে এই যে যেদিন থেকে ঠিক হলো অপারেশন হবে আর একদম অপারেশন হওয়ার পর সুস্থ হওয়া, ধরলাম 7 দিন 10 দিন 14 দিন যে সময়টা, সেই সময়টা মানুষকে এই যে, বা অন্য যদি একটা উদাহরণ ধরি, যে পরীক্ষার আগে বা চাকরির ইন্টারভিউ দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্টের আসতে বাকি বা রেজাল্ট বেরোতে বাকি, এই যে মাঝের এই উইন্ডো পিরিয়ডগুলো, যে সময়টাতে ক্যান্ডিডেটের কিছু করার থাকে না বা রোগীর বাড়ির লোকের কিছু করার থাকে না, ওটিতে বসে সে অপেক্ষা করছে, কখনো পায়চারি করছে, এই সময়গুলো অতিক্রম করার জন্য কিন্তু এই মানুষদের এগুলো কিন্তু খুব বড় ভরসা হয়ে যায় এবং ওই সাময়িক শান্তিটুকু কিন্তু দিতে পারে। ওই সময়টা তারা এটা দিয়ে মনের জোর বাড়ায় যে আমি এই ঠাকুমা আমার মাথায় এই ফুলটা লাগিয়ে দিয়েছে, আমার পরীক্ষা ভালো হবেই হবে, বা সরস্বতী পুজোর আগে আমি ফুল খাইনি তাহলে পরীক্ষাটা পারবো। এই যে কনফিডেন্সটা বাড়িয়ে দেওয়া, আমি এটা সমর্থন করছি না যে এইভাবে কনফিডেন্স বাড়ানোটা কোনো হেলদি প্রসেস, কিন্তু যেভাবে হেলদি ওয়েতে কনফিডেন্স বাড়ানোর কথা ছিল সেটা হয়নি বলেই এই সুযোগটা নিচ্ছে জ্যোতিষীরা, বা যেভাবেই হোক অবিজ্ঞান এই সুযোগটা নিচ্ছে। মানে ঠিক যেভাবে সিগারেট খাওয়া খারাপ, যেন তলায় লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু কেউ সিগারেটটা খায়, বা অ্যালকোহলিজমের ক্ষেত্রেও সেই ব্যাপারটা সত্যি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাও সেরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, যে সবটাই ওই সাময়িক রিলিফের জন্য এই জিনিসগুলো চলে আসছে। সুতরাং একদম যে আরেকটা ভাবেও ভাবা যায় যে কোনো জিনিস থেকে মানুষ যদি কিছু না পায়, কোনো রিলিফ, কোনো কিছু গেইন না করে, তাহলে কিন্তু সেই জিনিসটা ব্যবসায়িকভাবে চলতে পারে না। এত যে এগুলো চলছে রমরমিয়ে, নিশ্চয়ই কোথাও একটা মানুষ কিছু একটা পাচ্ছে, না হলে সে পয়সা সেখানে খরচ করছে কেন? সে একটা চ্যানেল কিনে নিচ্ছে এক একজন জ্যোতিষী, তা নিশ্চয়ই এর পেছনে একটা বড় বাণিজ্য আছে, এবং সেইভাবে বাণিজ্যিক দিক থেকে ভাবলেও নিশ্চয়ই সে ব্যক্তিগতভাবে কিছু রিলিফ পাচ্ছে এটাকে। হ্যাঁ, এবং যেটুকু রিলিফ পাচ্ছে, আমার যেটা মনে হচ্ছে বাণিজ্য যে সফল যখন এটা, তখন এটাও বোধহয় বলা দরকার যে বাণিজ্য সফল, রিলিফ পাচ্ছে। এই যে রিলিফটা পাচ্ছে, যে রিলিফের কথা আমরা বলছি, এর পেছনেও কার্যত একটা বিজ্ঞান আছে। কারণ তারা যেটা চর্চা, যেটা পুরোপুরি সাইকোলজিক্যাল একটা সাইকোলজিক্যাল সায়েন্স আছে, তার পেছনে কিছুটা স্ট্যাটিস্টিক্যাল যে প্রবাবিলিটির একটা বিজ্ঞান আছে। তো সেদিক দিয়ে হয়তো তারা সেটাকে আড়ালে রাখছে, তারা সেটাকে একটা মুখোশের আড়ালে, সেটাকে অবিজ্ঞানের আড়ালে রাখছেন। তো সেদিক দিয়ে বোধহয় আমরা এটা বলতে পারি যে যে বাণিজ্য সফল জ্যোতিষী চ্যানেল কিনলেন, এবং যে বাণিজ্য সফল জ্যোতিষী
ইনস্টিটিউশন তৈরি করলেন, রিসার্চ ইনস্টিটিউশন তৈরি করলেন, ইত্যাদি ইত্যাদি। তারাও কিন্তু আসলে একটা ওই সাইকোলজিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি, এগুলোকেও ইকোনমিক্স, হ্যাঁ, সব কিছু কিন্তু তারা নিয়েছেন এবং তার পেছনে কিন্তু একটা খুব সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা আছে। তো এখান দিয়েও বোধহয়, কিন্তু তারা সেটা প্রকাশ করেন না। মানে এখানে একটা গল্পের কথা একটু বলতেই হবে। এই গল্পটা আমি জানি না আমাদের পাঠকরা পড়েছেন কিনা। অনেক কাল আগে সুনীল গঙ্গোপাধ্যায় একটি গল্প লিখেছিলেন, নামটি এখন আমার মনে নেই। তো সেটা ছিল একটা খুব মজার গল্প, যে একজন অলৌকিক বাবা তিনি এসছিলেন, যে তার কাছে গেলে যে তিনি নানা রকম পক্স টক্স, এই সমস্ত যে ছোঁয়াচে রোগ, যে ছোঁয়াচে রোগের তিনি ওষুধ দিতেন এবং তার কোনো রোগ হয় না। তিনি বলতেন আমার হ্যাঁ, গল্পটা খুব মজার। মানে তিনি বলতেন যে টিকা টিকা এসব, পক্সের টিকা, রোগী পক, এসব তো কোনো দরকার নেই, অলৌকিক ব্যাপার। তো এবং তিনি প্রচুর ভক্ত টক্ত করেছিলেন। অবশেষে একদিন মানে সেখানে কিছু একটা গোলমাল হলো সেখানে তার আশ্রমে। এবং তারপর গোলমাল যখন হলো, মানে যিনি গল্পটা লিখছেন, যে কথক, যে গল্প কথক, তিনি সেখানে গিয়ে পড়লেন এবং তখন দেখলেন যে সেই সাধুটি বিশ্বস্ত অবস্থায় পড়ে আছে, তার সব মানে তা ভাঙচুর করেছে। এবং তখন দেখা গেল যে তার বাঁ হাতে একটি চিকেন পক্সের টিকা নেবার দাগ। এটা খুব আর কি, এটা একটা মজার গল্প, কিন্তু এটা কিন্তু বোঝায় যে আসলে কাছাকাছি একটা ঘটনা ঘটেছিল, যে টিয়া পাখি নিয়ে বসতো, একটা কলকাতার বারান্দা ভেঙে পড়লো তার মাথার উপরে, যে নিচে ফুটে সে টিয়া পাখি নিয়ে ব্যবসা করতো। তার মানে সে নিজেই জানে না তার এরকম ভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু আছে। ওপরে কন্ডেম বিল্ডিং এর বারান্দা ভেঙে, চাঙড় ভেঙে সে মারা গেল, বেশ বহু বছর আগে, একদম মানে সত্যি ঘটনা আর কি। এরকম তো আমরা আরো গল্প শুনেছিলাম, যে সেই রাজা যে জ্যোতিষীকে ডেকে এনে বলেছিল যে তুমি আমি কবে মারা যাবে বলো। তারপর সে কোটাল তার সঙ্গে সঙ্গে মাথা কাটতে গেল, তখন রাজা বলল তুমি নিজেই জানো না এক্ষুনি আমি তোমাকে মারবো। হ্যাঁ, তো যাই হোক, এগুলো মজার ঘটনা, কিন্তু আসলে এর মধ্যে দিয়ে কিন্তু মানে একটা কিন্তু পাল্টা যে আমাদের ভাবনা, সেটাও কিন্তু ধারণ প্রতিষ্ঠা পায়। এবং আমি বলতে চাইছি যে আমরা যেটা একটু যেরকম আমাদের সামাজিক, আমাদের শিল্প সাহিত্য ইত্যাদির উপরে আমরা যে একটা, সেটাও যে একটা আমাদের একটা আপত্তির জায়গা ছিল বা আমাদের একটু অপছন্দের জায়গা ছিল, কোথাও কোথাও কিন্তু কোনো কোনো শিল্প, কোনো কোনো সাহিত্য, কোনো কোনো গল্প কিন্তু এগুলোরকে মানে এই যে বিজ্ঞানের অবিজ্ঞানের যে জায়গাগুলো যে কতটাই মানে ফাঁকা, কতটা ভুয়ো, সেটাকেও কিন্তু খুব এক্সপোজ করেছে। এগুলো নিশ্চয়ই আমাদের পাঠক যারা আছেন তারা এগুলো পড়বেন এবং পড়েছেন নিশ্চয়ই তারা। এটাও কিন্তু, এবং বিশেষ করে একটি গল্প আমার মনে হয় যেটা বাংলা সাহিত্যের খুব একটা মানে অমূল্য সম্পদ, সেটা হচ্ছে শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম। যাই হোক, আমরা এবার অন্য প্রসঙ্গে আসি। তাহলে প্রশ্নটা একবার বলে দেবো। হ্যাঁ, না, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে আজকে আমরা এটা তো নিশ্চয়ই বলছি যে বিজ্ঞানী মানুষকে মানুষ করেছে, বিজ্ঞানী মানুষকে সভ্য থেকে সভ্যতর করেছে, বিজ্ঞানের কথাই আমরা বলবো। কিন্তু পাশাপাশি অবিজ্ঞান থাকছে, অবিজ্ঞানের ছদ্মবেশে বিজ্ঞানও থাকছে, তার সঙ্গে একটা অবিজ্ঞানের সাথে প্রযুক্তির মেলবন্ধনও ঘটেছে। এবারে আজকে আমাদের পত্রিকা যাদের জন্য আমরা যাদের কথা ভেবেছি, একটি কিশোর একটি কিশোরী, তার চারপাশে যেমন প্রযুক্তির জয় জয়কার, তার চারপাশে যেমন বিজ্ঞানও আছে, অবিজ্ঞানও আছে, জ্যোতিষীও আছে, আবার খুব উন্নত মনের মানসিকতার মুক্ত মনের মানুষও আছেন। তারা তাহলে কিভাবে কার হাত ধরবেন? কারণ তার মনের আলো আঁধারি, তার মনের সংশয়, কিভাবে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা বলবো। আমরা সবসময় তাদেরকে বলবো বিজ্ঞান মনস্ক থাকার বা বিজ্ঞানের উপর ভরসা রাখার, এটাতে তো কোনোই সন্দেহ নেই। এখন যে পরিস্থিতিতে মানুষ অবিজ্ঞানের উপর ভরসা করে, আমরা এতক্ষণ আলোচনা করলাম কেন করে, সেটা নিয়েও আলোচনা হলো। তা সেই পরিস্থিতিতে অবিজ্ঞানের উপর ভরসা না করে কিভাবে থাকা যায়,
সেটাকেই জোর দিতে হবে। বহু মানুষ তো এগুলো ওপরে এই মাদুলি তাবিজ না পড়েই আছেন, তারা কিভাবে আছেন সেই দিকটা যদি আমরা তাকিয়ে দেখি, তা সেই মানুষগুলোর নিশ্চয়ই নিজের উপর ভরসা অনেক বেশি। ওই পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে যেটা প্রয়োজন হয় মানুষের মনের স্বাস্থ্যটা, যে মানুষের মনের স্বাস্থ্য খুব শক্তিশালী, স্বাস্থ্যটা ভালো, সে নিজের ওপর সেই পরিস্থিতিতেও ভরসা রাখতে পারে। খুব বিপদের মুখে দাঁড়িয়েও আমরা যে বলি মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখার বলার অর্থ কী? যে বিপদের সময়তেও খুব যুক্তিক্রমে ভাবনা চিন্তা করা, যে কতখানি বিপদ সেটাকে অ্যাসেস করা, করে নিয়ে কিভাবে সেটাকে অতিক্রম করা যাবে। এখন এইভাবে আমরা সবসময় ভাবতে পারি না। তা এখন যারা কিশোর কিশোরী, তাদের যেটা উচিত হবে, যেগুলো আমরা আমাদের পত্রিকায় লাইফ স্কিল বা জীবনশৈলী হিসেবে কিছু কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি, এখন স্কুল পাঠ্য হয়ে গেছে, সেই জীবনশৈলীর বিষয়গুলো তারা যেন তাদের জীবনে প্র্যাকটিস করে, প্রতিদিনের জীবনে। আত্মবিশ্বাস বাড়ানো, মানুষের সঙ্গে যোগাযোগ করার বিভিন্ন স্কিল বাড়ানো, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে চলা, সামাজিকভাবে বিচ্ছিন্ন না থাকা, আবেগ নিয়ন্ত্রণ, যে পরিস্থিতিতে মানুষ আবেগে ভেসে যায় সেই পরিস্থিতিতে আবেগকে, মাথা ঠান্ডা রাখা মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা, সেই নিজের আবেগকে জয় করা, এই স্কিলগুলো যদি নিজেদের মধ্যে এরা বাড়িয়ে তোলে, তাহলে অবিজ্ঞানের ওপর ভরসা করার প্রয়োজনীয়তা বা সেরকম পরিস্থিতি হয়তো তারা এড়িয়ে চলতে পারবে। আপনারা একটু ভেবে নিয়ে যদি কিছু হয়। না, আর একটা কথা আমি এই সূত্রে আশা করি এখানটায় হয়তো আমরা একমত হতে পারবো, যে কিশোর, আমরা তো প্রথমে এটা বলেইছি যে একটা ক্রস সেকশন অফ সোসাইটির মধ্যে তাদের সব রকম মানুষ থাকবেন। কেউ হয় সম্পূর্ণ বিজ্ঞান মনস্ক, কেউ হয়তো একটু আলো আধারী, কেউ হয়তো আবার সম্পূর্ণ অবিজ্ঞানের সমর্থক। এবারে যে কিশোর কিশোরীদের নিয়ে আমরা কথা বলছি, তিনি যখন, সেই ছেলেটি বা মেয়েটি যখন বেড়ে উঠবে, তার বেড়ে ওঠার মধ্যে সেও কিন্তু চারপাশে এইরকম বিচিত্র মানুষের সংস্পর্শে আসবে, যেটা একটু আগে বলা হলো যে মানুষের সঙ্গে মেশা। তো এখানে আমি একটু তোর কথার সঙ্গে আরেকটুখানি সাপ্লিমেন্ট করতে চাইছি। সেক্ষেত্রে যে কিশোরীটি, যে কিশোর বা কিশোরীটি এই সমস্ত থেকে মুক্ত হয়ে একজন মুক্ত মনা বা মুক্ত মনা কিশোর বা কিশোরী হলেন, এবং যে নিজের ওপর কনফিডেন্সটা বাড়াতে পারলেন, হয়তো সে তার পাশে এমন একজনকে দেখবে যার হয়তো এই ভরসাটা নেই, যে হয়তো সংশয়ী, যে হয়তো অবিজ্ঞানের সমর্থক। আমার মনে হয় তাকে আমরা বলবো যে তার ওই যে সংশয়ী বন্ধুটি, তার হাতটি যেন সে ছেড়ে না দেয়। কারণ যে সংশয়ী, সে হয়তো একজন মুক্তমনা, সংশয়বিহীন, আত্মবিশ্বাসী একটি কিশোরকে দেখে বা কিশোরীকে দেখে সেও কিন্তু সেই সংশয় মুক্ত হতে পারে, তার আত্মপ্রত্যয়ের জায়গাটাকে বাড়াতে পারে। সে যেন তার হাতটা না ছাড়ে, তাকে যেন দূরে সরিয়ে না দেয়, যেন কোনো বিভাজনের প্রাচীর না করে।